গাজায় আবারও ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন, নিহত 2। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলায় 3 জনের প্রাণহানি। শাটডাউনের মারাত্মক প্রভাব মার্কিন অর্থনীতিতে, কর্মী ছাঁটাই, বেতন আটকে দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। 20% ফ্লাইট বন্ধের শঙ্কা, স্থগিত হচ্ছে খাদ্য সহায়তা তহবিল। যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে লড়তে পারেন জেডি ভ্যান্স, সমর্থন দেবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর গণমাধ্যমের। ফিলিপিন্সে সুপার টাইফুন ফাং ওয়ং এর আঘাত, নিরাপদ আশ্রয়ে প্রায় 10 লাখ মানুষ। টর্নেডোয় লন্ডভন্ড ব্রাজিলের দক্ষিণাঞ্চল, 6 জনের প্রাণহানি, আহত 750। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। গাজায় ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিস ও বুরেইজি শরণার্থী শিবিরে হামলায় 1 শিশুসহ নিহত হয়েছেন 2 জন। পশ্চিম তীরেও হামলা অব্যাহত রয়েছে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে চালানো ইসরায়েলি হামলায় 3 জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি স্বাক্ষরের পরও নানা অজুহাতে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার উত্তর সীমান্তে ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগ তুলে হত্যা করেছে আরও কয়েকজনকে। স্থানীয়দের দাবি, যুদ্ধবিরতির পর নির্ধারিত এই ইয়েলো লাইন আসলে অদৃশ্য এক সীমা, যা কোথায় রয়েছে কেউ জানে না। এতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। হামলা চলছে অন্যান্য এলাকাতেও। নেতানিয়াহু বাহিনীর পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে শিশুরও। স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ইসরায়েল প্রায় 2 লাখ টন বোমা ফেলেছে গাজায়, যার মধ্যে 70,000 টন এখনও নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। পশ্চিম তীরেও বাড়ছে সহিংসতা। জেনিনের দক্ষিণ পূর্বাঞ্চলের রাবা গ্রামে ফিলিস্তিনিদের বাড়ি ঘরে হামলা চালায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তাদের সহায়তা করছে নেতানিয়াহু সেনারা। জাতিসংঘের তথ্য বলছে, সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরের 70টি গ্রামে 126টি সহিংস হামলা হয়েছে। পুড়ে গেছে 4,000-এরও বেশি জলপাই গাছ। এদিকে গাজার শেখ রাদওয়ান এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ পানির সংকট। বৃষ্টির পানি ধরে রাখার পুকুরে জমে আছে ময়লা আবর্জনা। ইসরায়েলি হামলায় পাম্প স্টেশন ও নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় ওই পানি ছড়িয়ে পড়েছে আশপাশের বসতি ও আশ্রয় শিবিরে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পানির স্তর 6 মিটার পর্যন্ত বেড়ে গেছে, যা দুর্গন্ধ, মশা ও সংক্রমণের ঝুঁকি তৈরি করছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গাজার ভূগর্ভস্থ পানির বেশিরভাগ অংশই এখন মারাত্মকভাবে দূষিত। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। যদিও 1 বছরেরও বেশি সময় আগেই কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাশিয়ার বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইউক্রেন। দিনিপ্রো ও জাপোরিঝিয়ায় নিহত অন্তত 11 জন, হতাহত বেশ কয়েকজন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থা। এরই মধ্যে 1 মাসের রেকর্ড 21,000-এরও বেশি ইউক্রেনীয় সেনা দায়িত্ব ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহার দাবি, রাশিয়ার পক্ষ থেকে প্রায় 1400 আফ্রিকান নাগরিক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। এদিকে প্রয়োজনে ন্যাটোর পক্ষ থেকে রাশিয়ার বিপক্ষে সেনা মোতায়েন করার কথা জানিয়েছে জার্মানি। রাতভর 25টিরও বেশি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। ইউক্রেন জানায়, দেশজুড়ে 450টিরও বেশি ড্রোন ও 45টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বেশিরভাগই ধ্বংস করা হলেও কিছু আঘাত হানে দিনিপ্রো ও জাপোরিঝিয়ায়। একটি ভবনে হামলায় বেশ কয়েকজন হতাহতও হয়। দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া শিরিদেঙ্কো জানান, খার্কিভ, কিয়েভ ও পলতাভা অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু এলাকায় বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে। জেনারেটরের মাধ্যমে জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে এবং মেরামতের কাজ চলছে।
এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইউক্রেনের সেনা সংকট। দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী শুধু অক্টোবর মাসেই 21,600-রও বেশি সেনা দায়িত্ব ছেড়ে পালিয়েছে। সামরিক কর্মকর্তারা বলছেন, যুদ্ধের ময়দানে জনবল কমে যাওয়ায় একই সেনাকে 3 গুণ দায়িত্ব পালন করতে হচ্ছে। একই সঙ্গে অনেক অঞ্চল প্রতিরক্ষা শূন্যতায় পড়েছে। উল্টো দিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা দাবি করছেন, আফ্রিকার 36টি দেশের 1,400 জনের বেশি মানুষ রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। তিনি আফ্রিকান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যাতে তাদের নাগরিকদের এ যুদ্ধে যোগ না দিতে সতর্ক করে। এদিকে জার্মানির দাবি, ন্যাটোর হয়ে রাশিয়া সীমান্তের কাছে মোতায়েনের জন্য 8 লাখ সেনা প্রস্তুত রয়েছে। সেনা কর্মকর্তা আলেকজান্ডার সলফ্রিঙ্ক বলেন, রাশিয়া যে কোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে এই পদক্ষেপ। তবে মস্কো এই অভিযোগ নিরর্থক ভয় দেখানো বলে উড়িয়ে দিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সরকারি অচলাবস্থা কাটিয়ে উঠতে না পারলে 20% ফ্লাইট বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি। একই সঙ্গে সাময়িকভাবে খাদ্য সহায়তা তহবিল স্থগিত রাখার অনুমতি দিয়েছেন আদালত। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বীমার অর্থ সরকারি তহবিলের পরিবর্তে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেমোক্রেট ও রিপাবলিকানদের মতবিরোধে 39 দিন ধরে বন্ধ সরকারি কার্যক্রম মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন অর্থনীতিতে। খরচ বাঁচাতে কর্মী ছাঁটাই, বেতন আটকে দেয়া, সরকারি তহবিল স্থগিতের মতো বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমনকি কমিয়ে আনা হচ্ছে ফ্লাইটের সংখ্যাও। বড় এয়ারলাইন্সগুলো বলছে, প্রাথমিকভাবে ফ্লাইট বাতিলের ফলে বড় ধরনের সমস্যা হবে না। তবে আমেরিকান এয়ারলাইন্সের সিইও রবার্ট আইজম সতর্ক করেছেন, সময়ের সঙ্গে বাড়তে পারে এই বাতিলের হার, যা নতুন করে ভোগান্তি বাড়াতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে শাটডাউনের ফলে মুখ থুবড়ে পড়েছে মার্কিন সামাজিক সহায়তা ব্যবস্থাগুলো। এর মধ্যেই খাদ্য সহায়তা ব্যবস্থা বা স্ন্যাপের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দিয়েছেন আদালত। সিনেটে তর্ক বিতর্ক এড়িয়ে স্বাস্থ্য বীমা সংক্রান্ত ফেডারেল অর্থ সরাসরি নাগরিকদের কাছে পাঠানোর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি রিপাবলিকানদের এই আহ্বান জানান। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও সিনেটে ফিলিবাস্টার নীতি বাতিলের মাধ্যমে এই অচলাবস্থার অবসান ঘটানোর আহ্বান জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইইউর পার্লামেন্টে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট ভাষণ দেয় ক্ষুব্ধ চীন। জোটের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব নিয়ে সতর্কবার্তা। দ্বীপ ঘিরে যুদ্ধ বিমানের টহল। ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা 10 আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষে কথা বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরাসরি যাচ্ছে সেখানে। আপনারা তো জানেন যে নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হইলেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট। তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া, যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয়। এই আপনি কবে নাগাদ পদত্যাগ করতে পারেন? জনতার কাতারে কবে আসবেন? পদত্যাগ কবে নাগাদ করতে পারেন? নির্বাচন করবেন নিশ্চিত? এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। আসিফ ভাই, জুলাই সনদ নিয়ে অনেক কথা হচ্ছে, এটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে? এই বিষয়ে এখনও যেহেতু কোনো সিদ্ধান্ত আসেনি, আপনারা জানেন যে সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনা করার জন্য সময় দিয়েছে এবং সরকার রাজনৈতিক দলগুলো থেকে ফিডব্যাক পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত নেওয়ার পরে বলা যাবে, এখনই কিছু বলা যাচ্ছে না। আসিফ ভাই, সরকার রাজনৈতিক দলগুলো বলছে সরকার আসলে জনগণকে নিয়ে ভাবছে না, এটা নিয়ে আসলে কি বলবেন? সরকার তো জনগণকে নিয়েই কাজ করছে, জনগণকে নিয়েই ভাবছে এবং সরকারের সকল কার্যক্রম জনগণমুখী। এবং এই সরকারের যেই 3টা কাজ ছিল, সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর, আপনারা দেখছেন যে 3টা কাজই সমানভাবে এগিয়ে চলছে। বিচারের বিষয়ে এই মাসের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আমরা জানি এবং সংস্কারেরও কার্যক্রম চলমান আছে প্রায় শেষের দিকে। এখন প্রসেস থেকে শুরু করে এই বিষয়গুলো ডিফাইন হয়ে গেলেই এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না এবং নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার কথা বলেছে এবং বারবার বলছে। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক হোল্ডারদেরকে প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতাও চাচ্ছে। এখন আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, যেহেতু সরকারের অংশ আছে এই বিষয়ে পরে কথা বলবো। নারী ক্রিকেটের নিয়ে সারা বিশ্বের একটা বাংলাদেশের যে কলঙ্ক তৈরি হয়েছে, লেখালেখি হচ্ছে,
এটা মোচন করার কোনো পদ্ধতি ভেবেছেন কি? এটা খুবই দুঃখজনক। ইতিমধ্যেই বিসিবির সাথে আমি কথা বলেছি। বিসিবি একটা তদন্ত কমিটি আজকে গঠন করেছে এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে নারীদের ক্রীড়াক্ষেত্র সহ সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তা এবং তাদের যোগ্য সম্মানটা যেন আমরা নিশ্চিত করতে পারি, সেই জায়গা থেকে এই বিষয়ে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রমাণিত হলে আমরা অবশ্যই যথাযোগ্য শাস্তিযোগ্য ব্যবস্থা নিব এবং ইতিমধ্যে আমার দপ্তর থেকেও ভিক্টিমের সাথে যোগাযোগ করা হয়েছে। যদি তিনি কোনো আইনি পদক্ষেপ নিতে চান সেক্ষেত্রেও সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। সরকার কি কোনো তদন্ত কমিটি করবে? যেহেতু বিষয়টা বিসিবির অভ্যন্তরীণ, প্রাথমিকভাবে বিসিবির তদন্তের উপরে আমরা ভরসা করতে চাই, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব এই বিষয়ে। থ্যাংক ইউ। ঢাকা 10 আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষে কথা বলছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনের প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রিপাবলিকান দল তাকে সমর্থন দিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠদের বরাতে গণমাধ্যম পলিটিকো জানায় ডোনাল্ড ট্রাম্পও রিপাবলিকান পার্টি থেকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভ্যান্স বা রুবিওকেই এগিয়ে রাখতে চান। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বের 1 বছরও পেরোয়নি। এর মধ্যেই শুরু হয়েছে হোয়াইট হাউসের পরবর্তী উত্তরাধিকার কে হবেন সেই নিয়ে আলোচনা। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যম পলিটিকো জানায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতে 2028 সালে হতে যাওয়া নির্বাচনে রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর টিকিট পাবার দৌড়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সই এগিয়ে রয়েছেন। এমনকি প্রয়োজন হলে তাকে সমর্থন দেবেন বলেও জানিয়েছেন রুবিও। ঘনিষ্ঠ আরেক সূত্র জানায় রুবিও স্পষ্টভাবেই জানিয়েছেন ভ্যান্স রাজি হলে রিপাবলিকান দলের মনোনয়ন তারই হবে। ট্রাম্প নিজেও একাধিকবার বলেছেন ভ্যান্স ও রুবিওর একজন তার উত্তরসূরি হতে পারেন। এক জরিপে দেখা গেছে ট্রাম্পকে ভোট দেয়া রিপাবলিকানদের মধ্যে 35% ভ্যান্সকে 2028 সালে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দেখতে চান। সেই তুলনায় রুবিওর জনপ্রিয়তা মাত্র 2%। বিশ্লেষকদের মতে এই সমর্থন ইঙ্গিত দেয় যে মেক আমেরিকা গ্রেট এগেইনের ধারাবাহিকতা বজায় রাখতে ট্রাম্প সমর্থকেরা ভ্যান্সের দিকেই তাকিয়ে আছেন। রুবিও ও ভ্যান্স আগে সিনেট সহকর্মী ছিলেন। প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ আইনসহ একাধিক বিল নিয়েও একসঙ্গে কাজ করেছেন। গণমাধ্যম বলছে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তারা নিয়মিতভাবে একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন। ভ্যান্স নিজেও এক পডকাস্টে রুবিওকে তার প্রশাসনের সেরা বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। 3 বছরে 5 লাখ বিদেশি শ্রমিক নেয়ার পরিকল্পনা ইতালির। প্রক্রিয়া শুরু হলেও আবাসন সনদের জটিলতায় আবেদন করতে পারছেন না অনেক বাংলাদেশি। আইন শিথিলের আহ্বান। কালমেঘের প্রভাব কাটতে না কাটতেই ফিলিপিন্সে আঘাত হানতে শুরু করেছে সুপার টাইফুন ফাং ওং। এটি দ্রুত শক্তি সঞ্চয় করে রোববার সন্ধ্যায় লুজন দ্বীপে আঘাত হানে। বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও বিমান চলাচল। এদিকে ঘূর্ণিঝড় কালমেঘিতে হারিয়ে যাওয়া স্বজনদের এখনও খুঁজে বেড়াচ্ছেন তাদের পরিবার। যেদিকে চোখ যায় নজরে পড়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। সম্প্রতি আঘাত হানা টাইফুন কালমাইগির প্রভাবে লন্ডভন্ড হয়ে গেছে ফিলিপিন্সের একাধিক শহর। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 30,000 বাড়ি, 157টি হাসপাতাল ও স্কুল। নষ্ট হয়ে গেছে 162টি পৌরসভার বিদ্যুৎ সরবরাহ এবং 86টি এলাকায় যোগাযোগ ব্যবস্থা। কৃষিতে ক্ষতি 40 মিলিয়ন পেসো ছাড়িয়ে গেছে। চলছে উদ্ধার অভিযান। অনেক পরিবার এখনো খুঁজছে নিখোঁজ স্বজনদের। আমরা গভীরভাবে শোকের মধ্যে আছি। যা ঘটেছে তার যন্ত্রণা থেকে আমরা বের হতে পারছি না। আমরা বাবা, মা, স্বামী ও সন্তানদের হারিয়েছি। আমাদের পরিবার অসম্পূর্ণ হয়ে গেছে। কিছু সদস্য এখনো নিখোঁজ। তাদের খুঁজে পাবো কিনা তা আমরা এখনো জানি না। এর মধ্যে ফিলিপিন্সের আবহাওয়া বিভাগ পাগাসা জানিয়েছে উপকূলীয় দেশটিতে আঘাত হানতে চলেছে আরও শক্তিশালী একটি ঘূর্ণিঝড়। টাইফুন ফাং ওয়াং নামের ঝড়টি রোববার সন্ধ্যার দিকে লুজনে আঘাত হানার আগে সুপার টাইফুনে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যার গতিসীমা ঘন্টায় অন্তত 185 কিলোমিটার। সরকার এর মধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবারের ক্লাস বাতিল বা অনলাইনে স্থানান্তর করেছে স্কুলগুলো। স্থানীয় ফ্লাইট বাতিল করেছে ফিলিপিন্স এয়ারলাইন্স। পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টি ও ঝড়ের প্রভাব অনুভূত হচ্ছে। সোরসোগন শহরে অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সন্ত্রাসী তালিকা থেকে ওয়াশিংটন তার নাম বাদ দেওয়ার একদিন পরই তিনি যুক্তরাষ্ট্র সফরে গেলেন। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করবেন শারা। যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক চলতি মাসের শুরুতে বলেছিলেন, ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মার্কিন নেতৃত্বাধীন জোটে সিরিয়াকে যুক্ত করতে শারা চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। সিরিয়ার একটি কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা AFP-কে জানিয়েছে, যুক্তরাষ্ট্র দামেস্কের কাছে একটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। এর লক্ষ্য মানবিক সহায়তার সমন্বয় করা এবং সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার চুক্তির অগ্রগতি পর্যবেক্ষণ করা। 1946 সালের পর ওয়াশিংটনে কোনো সিরীয় প্রেসিডেন্টের প্রথম সফর এটি। ইউরোপীয় পার্লামেন্টে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্টের ভাষণ দেয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এ ধরনের পদক্ষেপের কারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে বেইজিং। এদিকে রোববার চীনের অন্তত 10টি যুদ্ধবিমান নিজেদের আকাশসীমায় অনুপ্রবেশের দাবি করেছে তাইওয়ান। তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। নিয়মিতভাবেই দুই ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করে আসছে চীনা সামরিক বাহিনী। রোববার আবারও নিজেদের আকাশসীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চীনের অন্তত 10টি যুদ্ধবিমান তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করে। একই সঙ্গে প্রণালী ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর অন্তত 10টি নৌযান। চীনা যুদ্ধবিমানের অন্তত 4টি মধ্যরেখা অতিক্রম করে বলেও দাবি করেছে তাইপে। চীনা বিমান ও নৌযানের উপস্থিতি টের পেয়ে তাদের তাড়িয়ে দিতে নিজেদের বিমান দিয়ে টহল দেয় তাইপে। মোতায়েন করা হয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এর আগে শনিবারও তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করে চীনের 18টি যুদ্ধবিমান ও 7টি নৌযান। চীনের এই সামরিক তৎপরতার মধ্যেই ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দিয়েছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট সিয়াও বিখিম। শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাইওয়ান শুধু টিকে থাকতে নয়, বরং গণতন্ত্রকে বিকশিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ। ব্রাসেলসে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না IPAC এর সম্মেলনে 50টিরও বেশি দেশের আইন প্রণেতাদের সামনে দেয়া এই বক্তব্য ছিল ইউরোপীয় পার্লামেন্টে তাইওয়ানের কোনো উচ্চ পর্যায়ের নেতার প্রথম ভাষণ। এদিকে ইউরোপীয় পার্লামেন্টে দেয়া বিখিমের ভাষণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। তার এই সফরকে এক চীন নীতির লঙ্ঘন বলে উল্লেখ করেছে দেশটি। এটিকে বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল আখ্যা দিয়ে চীন সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপের কারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আগামী 3 বছরে 5 লাখ বিদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা করছে ইতালি সরকার। আবেদন প্রক্রিয়া শুরু হলেও আবাসন সনদের জটিলতায় আবেদন করতে পারছেন না বহু বাংলাদেশি। ফলে বাংলাদেশ থেকে যাওয়া শ্রমিকের সংখ্যা এবার কমে আসতে পারে। এরই মধ্যে আবাসন সনদ আইন শিথিলের আহ্বান জানিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্র রিপোর্ট। চলমান স্পন্সর ও নন সিজনাল ভিসার আবেদন প্রক্রিয়ায় বাংলাদেশিরা পিছিয়ে পড়ছেন আবাসন সনদের অভাবে। স্থানীয় পৌরসভা থেকে আবাসনের প্রমাণ হিসেবে বাধ্যতামূলক আলেচ্য সনদ নেওয়ার নিয়ম রয়েছে। সরকারের নতুন নির্দেশনায় স্পন্সর বা নন সিজনাল ভিসার জন্য আবাসনের ন্যূনতম স্কয়ার ফিট মানদণ্ডে কঠোরতা আনা হয়েছে। এবার একজনের জন্য কমপক্ষে 14 বর্গমিটার জায়গা থাকা আবশ্যক, যেখানে বাথরুম, বারান্দা বা ব্যালকনি হিসাবের বাইরে রাখা হয়েছে। ফলে আবেদন প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। এই কঠোরতার সুযোগ নিয়ে কিছু অসাধু দালাল বাংলাদেশি মুদ্রায় প্রায় 3 লাখ টাকা পর্যন্ত দাবি করছেন। অনেক প্রবাসী বাংলাদেশি এটি শিথিল করার আহ্বান জানিয়েছেন। আবাসন সনদ বা আলোচ্যর জন্য অনেক বাংলাদেশি স্পন্সর ভিসায় আবেদন করতে পারবে না। এই আইন শিথিল না হওয়া পর্যন্ত খুবই কম সংখ্যক লোক এবার ইতালিতে ঢুকতে পারবে। আমি মনে করি এই আইন শিথিল হওয়া উচিত। ইতালিতে আবাসন সনদ বা ইদনিতে আলোচ্যতা এবার না থাকার কারণে স্পন্সর ভিসায় অ্যাপ্লাই করা সম্ভব হচ্ছে না। এই জটিলতার কারণে আমিও আমার ফ্যামিলি অ্যাপ্লাই করতে পারতেছি না। আবাসন সনদ কিংবা আলোচ্যর জন্য কিছু কিছু ব্যক্তি বাংলাদেশি মুদ্রায় 3 লাখ টাকারও বেশি দাবি করছে, যে ব্যাপারটা একেবারে মানবিক না। সেই দিকটা আমাদের ভেবে দেখা উচিত। এদিকে অনেক বাংলাদেশি স্থানীয়দের কাছ থেকে সহজে বাসা ভাড়া পাচ্ছেন না। প্রবাসীরা মনে করছেন স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়ার কারণে অনেকেই হয়রানির শিকার হতে পারেন।
চলমান স্পন্সর ভিসার চূড়ান্ত আবেদন 2026 সালের ফেব্রুয়ারি মাসে ক্লিক ডেতে শুরু হবে। তবে আগাম ফর্ম পূরণের কার্যক্রম এর মধ্যেই শুরু হয়ে গেছে, যা চলবে 7 ডিসেম্বর পর্যন্ত। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন আবাসন মানদণ্ডের জটিলতার কারণে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা আগের বছরের তুলনায় কম হতে পারে। সময় সংবাদ, ইতালি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজায় আবারও ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন, নিহত 2। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের হামলায় 3 জনের প্রাণহানি। রাশিয়ার ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় কাঁপল ইউক্রেন। দিনিপ্রো জাপোরিঝিয়ায় নিহত 11। রুশ সীমান্তের কাছে সেনা মোতায়েনের হুঁশিয়ারি জার্মানির। ফিলিপিন্সে সুপার টাইফুন ফাং ওয়ং এর আঘাত, নিরাপদ আশ্রয়ে প্রায় 10 লাখ মানুষ। টর্নেডোয় লন্ডভন্ড ব্রাজিলের দক্ষিণাঞ্চল, 6 জনের প্রাণহানি, আহত 750। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ রাইসা। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।